সুপ্রিয় শিক্ষার্থী, আবারও চলে এসেছে তোমাদের বাংলা ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আসছি। এখন তোমরা দেখো, কিছু চিত্র দেখো। চিত্রে কি দেখা যাচ্ছে? এখন তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এই যে চিত্র আমাদের দেশেরই কোনো চিত্র, আমাদের দেশেরই কোনো সৌন্দর্য। তাহলে এখন কি তোমরা বলতে পারবে আমি আসলে কোন অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আসছি? সুপ্রিয় শিক্ষার্থী, এসো তার আগে আমার পরিচয়টা দেই। আমি সবুজ বরণ বিশ্বাস, সহকারী শিক্ষক, নজরুল শিক্ষালয়, মগবাজার, ঢাকা। তাহলে আমি আজ তোমাদের সামনে যে কবিতাটি নিয়ে আসব, সেই কবিতাটি আমাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা একটু উপলব্ধি করে দেখি আমরা নিজেরা বলতে পারি কিনা। হ্যাঁ, আমরা এখন আসছি জন্মভূমি কবিতা। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা প্রথমত আমরা কবি পরিচিতি জানতে পারবো, বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, জন্মভূমি কবিতাংশটি আদর্শরূপে পাঠ করতে পারবো, জন্মভূমি কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবো। এখন আসি এই কবির পরিচয় সম্পর্কে। কবি পরিচিতিতে আমরা কবির জন্ম পরিচয়: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃ পরিচয়: পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, পত্র সাহিত্য, ভ্রমণ সাহিত্য ইত্যাদি সাহিত্যে সকল শাখা এবং সঙ্গীত, চিত্রকলা, অভিনয় ইত্যাদিতে তিনি খুব পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ: কাব্য সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। উপন্যাস: ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। তার নাটক আছে বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী। এছাড়াও তার একটা বিখ্যাত গল্পগুচ্ছ গ্রন্থ আছে। প্রথম বনফুল কাব্যের মধ্য দিয়েই বাংলা সাহিত্যে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। বনফুল কাব্যটি মাত্র তার 15 বছর বয়সে প্রকাশিত হয়। পুরস্কার: রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশিয়াদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 1368 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা তার যে কবিতাটি, এই কবিতাটি আমরা সম্পর্কে কিছু জানব। তার আগে আমরা কিছু শব্দ অর্থ জেনে নিই। সার্থক, সফল, নয়ন, চোখ, মুদব, বুঝব। সর্বপ্রথম আমাদের কিছু শব্দ অর্থ জেনে নেওয়া প্রয়োজন। কবিতা আবৃত্তি বা কবিতা শেখার জন্য সর্বপ্রথম কিছু কবিতার শব্দ অর্থ জেনে নিতে হয়, তাহলে আমাদের কবিতা পড়তে বা বুঝতে সুবিধা হয়। এখন আমরা তার কবিতাটি পাঠ করব।
তো এসব বন্ধুরা, কবিতাটি আবৃত্তি করি আমি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। কবি অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই কবিতায় দেশপ্রেম এবং মমত্ববোধের কথা আমরা দেখছি। যে এখন সেই কবিতা সম্পর্কে একটু আলোচনায় আসি। আমরা কিছু চিত্র দেখতে পাই, মা তার সন্তানকে যেভাবে আগলে রাখে, এই দেশ মাতাও আমাদের ঠিক। কবি এখানে সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। এখানে জনম মানে জন্ম নেওয়া, এবং কবি বলছে যে আমি এই দেশেতে জন্মগ্রহণ করে আমি সার্থক হয়েছি। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবি আরও বলছে যে আমার জন্ম সার্থক মাগো তোমায় ভালোবেসে। অর্থাৎ কবি তার নিজের দেশকে ভালোবেসে তার জন্মটাকে সার্থক মনে করছে। কবি নিজের দেশকে ভালোবেসেই তার জন্মটাকেও সার্থক মনে করছে। তারপর বলছে জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন। রানী বলতে আমরা বিশাল ঐশ্বর্য, বিপুল ধন সম্পদের অধিকারকে বোঝাই। কবি এখানে বলছে, তার জন্মভূমিকে বলছে যে জানি না মা তোর ধন রতন আছে কিনা, তোর বিশাল ঐশ্বর্য আছে কিনা, শুধু জানি যে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কবি এখানে বলছে কবির অঙ্গ মানে কবির শরীর জোড়াচ্ছে এই জন্মভূমির কোনো এক বৃক্ষের ছায়ায়। যখনই সে এসে দাঁড়ায় তখনই তার অঙ্গ, তার শরীর জোড়ায় যায়। তিনি তার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেও এই মাতৃভূমির, তার জন্মভূমির যে সুশীতল ছায়া, যে স্নেহমাখা পরশ কোথাও তিনি পাননি। তাই তিনি বলছেন যে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি না ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবি এখানে আরও বলছে যে বিভিন্ন দেশের বনে বনে ফুল ফোটে, কিন্তু তার নিজের জন্মভূমির যে ফুলের যে সুগন্ধ, এই সুগন্ধ তিনি কোথাও আছে কিনা কবির মধ্যে সন্দেহ প্রকাশ করছে। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। গগন মানে আকাশ, পৃথিবীর সকল আকাশেও চাঁদ দেখা যায়, কিন্তু বাংলাদেশের চাঁদ স্নিগ্ধ পরশমাখা চাঁদ, এই চাঁদ আর কোথাও আছে কিনা কবি সেটা সন্দেহ প্রকাশ করছে। কোনো দেশে এমন হেসে চাঁদ ওঠে কিনা কবি সেটা বলতে চেয়েছেন। তারপর বলছে যে আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। কবি এখন বলছে কবি তখন জন্মগ্রহণ করেছে, প্রথম আখি মেলছে, যখন জন্মগ্রহণ করে প্রথম চোখ, আখি মানে চোখ, প্রথম চোখ মেলে কবি এই মাতৃভূমির, তার জন্মভূমির আলো দেখেছেন। সেই আলো দেখে তার চোখ জুড়িয়েছেন। আবারও তিনি বলছেন যেন সে আশা প্রকাশ করছে আমি যেন এই আলোতে নয়ন রেখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেটি কবি এখানে প্রকাশ করেছেন। তাহলে আমরা এই কবিতা থেকে মূলত বুঝলাম যে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে এবং গভীর একটা ভালোবাসা অনুভূত হয়েছে তার কাছে। তিনি বলছেন যে পৃথিবীর সকল দেশ ঘুরেছি। পৃথিবীর বলতে কবি যখন ছাত্র জীবন ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান, তখনই তিনি এই মাতৃভূমির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, তার জন্মভূমির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তখন তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীর সকল দেশের থেকেও সেরা আমার দেশের, আমার জন্মভূমি। এই জন্য সে যত জায়গায় ঘুরছে
সব জায়গায় ঘোরার পরেও তিনি শুধুমাত্র তার জন্মভূমির উপরে আর কোথাও ভালো বা সুন্দর দেশ সে পায়নি, সেটি সে বলতে চেয়েছেন। তাহলে এই কবিতায় আমরা এইটাই বুঝতে পারি যে ভালোবাসা এবং মমত্ববোধ দেশের প্রতি এমন হওয়া উচিত যেন মানুষ মৃত্যুর পরেও দেশ যেন তাকে স্মরণ করে। এই যদি দেশের প্রতি কেউ মমত্ববোধ না দেখায়, সে রাজাকার বলে তাকে ঘোষণা করা হয়। তো আমাদের দেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যেন এই দেশেতে এমনিভাবে দেশমাতাকে এমনিভাবে ভালোবাসতে পারি, এমনিভাবে তাকে স্বপ্ন দেখতে পারি, তার স্বপ্নের আশাটাও যেন আমরা পূরণ করতে পারি। এরপরে এসো আমরা আরও কিছু ছবি দেখি, আমাদের দেশের কিছু ছবি, যে ছবিগুলো দেখলে আমাদের মনোমুগ্ধ হয়ে যায়, আমরা সেই ছবিগুলো একটু দেখি। আমরা এই ছবির সঙ্গে সঙ্গে আমরা একটা গানেও যেতে পারি। আমরা গানের কিছু অংশ আমরা দেখব আশা করছি। আমায় তুমি ডাকো।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ক্লাসে। সবাই সুস্থ থেকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।